আজকের এই বিশেষ দিনে আমি শ্রদ্ধাবহত চিত্তে স্মরণ করছি আমাদের সদ্য প্রয়াত আমাদের সকলের প্রিয় নেত্রী, মাদার অফ ডেমোক্রেসি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি কেবল একটি রাজনৈতিক অধ্যায়েরই সূচনা করেননি, নারীর ক্ষমতায়নের ইতিহাসে এক দীপ্তমান মহাকাব্য রচনা উনি করেছিলেন। নারী শিক্ষা বিস্তারে তার দূরদর্শী পদক্ষেপ, কন্যা শিশুদের জন্য অবৈতনিক প্রাথমিক শিক্ষা ও বৃত্তি প্রবর্তন ছিল ভবিষ্যৎ বাংলাদেশের জন্য একটি যুগান্তকারী এবং সাহসী সিদ্ধান্ত। তার হাতে রচিত সেই উদ্যোগ আজও অসংখ্য নারীর স্বপ্ন পূরণের প্রথম সোপান হয়ে পরিলক্ষিত হচ্ছে। আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি ছিলেন নারীর সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের অনন্য এক অগ্রদূত। তার দূরদর্শী নীতির ফলেই বাংলাদেশের পোশাক শিল্প এবং এক নতুন দিগন্তে যাত্রা শুরু করে। লক্ষ লক্ষ নারী প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ পায়। ঘরের দুর্ভেদ্য চার দেয়াল পেরিয়ে তারা হয়ে ওঠে আমাদের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। আমাদের মহান নেতাদের সেই প্রেরণা, সেই দৃষ্টিভঙ্গি, সেই সাহস আজও আমাদের পথ প্রদর্শক হয়ে আছে। আমাদের সমাজে নারীরা পোশাক কারখানায় কর্মী থেকে শুরু করে কর্পোরেট সেক্টরের প্রধান, চিকিৎসক, শিক্ষিকা, প্রশাসক, আইনজীবী, ক্রীড়াবিদ, শিল্পী, প্রতিটি ক্ষেত্রে সাংবাদিক, প্রতিটি ক্ষেত্রে দুর্বার বেগে এগিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে, বিশেষ করে জাতিসংঘে শান্তি রক্ষা কার্যক্রমেও তারা বিশেষ সাফল্য অর্জন করে চলেছে। শুধু মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমাদের নতুন সরকার নারীর ক্ষমতায়ন, সমতা এবং সমৃদ্ধি নিশ্চিতকল্পে প্রতিশ্রুতিবদ্ধ। সেই লক্ষ্যকে সামনে রেখে সরকার মেয়েদের জন্য অবৈতনিক স্নাতকোত্তর শিক্ষা কার্যক্রম চালু করবে। একই সাথে দরিদ্র পরিবারের, বিশেষ করে মহিলাদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য পরিবার কার্ড বা ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড কর্মসূচি চালু করা হচ্ছে। আপনারা ইতিমধ্যে সেটা আপনারা জানেন। অনলাইন হয়রানি, লিঙ্গভিত্তিক সহিংসতা, ধর্ষণ, নির্যাতন, অ্যাসিড আক্রমণ এবং নারী ও শিশু পাচার প্রতিরোধে দ্রুত বিচার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। আমি এখানে একটি কথা বলতে চাই। এখানে আমাদের একজন বোন বলে গেছে যে নারীর নির্যাতন বা শিশুদের নির্যাতন আমরা রোধ করব কিভাবে। হচ্ছে তো, চলেছে, কিছুদিন আগেও হয়েছে। এতদিন আমরা কি দেখেছি? প্রত্যেকটি ক্রাইম, প্রত্যেকটি ধর্ষণ তাকে রাজনৈতিক কালার দেওয়া হয়েছে, কিন্তু যে আসামি, যে ধর্ষক, তার কোনো রাজনৈতিক পরিচয় থাকা উচিত না। এবং সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার, বর্তমান সরকার সেটা বদ্ধপরিকর যে আমাদের আইনের শাসন আমাদের এখানে প্রতিষ্ঠিত করতে হবে, যেখানে ধর্ষক যেই হোক, তার যে ক্রাইম করবে, যে অপরাধ করবে, তার বাংলাদেশের আইনে তাদের বিচার হতে হবে এবং বিচারটা তাড়াতাড়ি হতে হবে। বাংলাদেশে এখানে যারা আইনজীবী আছেন বা কেউ আছেন নাকি আমি জানি না, এখনও বাংলাদেশে আমাদের কোর্টে এখনও শয়ে মামলা, কিন্তু ধর্ষণের মামলা পড়ে আছে, তার কোনো বিচার হচ্ছে না, ধর্ষকরা ঘুরে বেড়াচ্ছে। সুতরাং আমি একজন নারী, আমি সরকারের একজন অংশ হতে পারি, কিন্তু আমার সবচেয়ে বড় পরিচয় আমি একজন মা, আমি একজন মেয়ে, আমি একজন নারী। বাংলাদেশের নাগরিক হিসেবে আমি আমার ক্ষুদ্র জায়গা থেকে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি সবসময় সচেষ্ট থাকব যেন একটা ধর্ষকও যেন বাংলাদেশে বিনা বিচারে, মানে বিচার ছাড়া তারা ঘুরে না বেড়ায়। তারা যেন তাদের ক্রাইম যেটা তারা করেছে সেটা প্রাপ্য তারা যেন পায়, তারা যেন সেই বিচারের মুখোমুখি তারা হয়, সেটা যেন আমাদের নিশ্চিত করতে হবে সবাইকে মিলে। জাতিসংঘ সহ সকল বহুপাক্ষিক ফোরামে আমাদের নারীদের সমান অধিকার এবং ক্ষমতায়নের পক্ষে আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে এই সরকার। একইভাবে আমরা কূটনীতি এবং আন্তর্জাতিক সম্পৃক্ততায় নারীদের প্রতিনিধিত্ব আরও যাতে বৃদ্ধি পায় সেই লক্ষ্যে সরকার কাজ করবে। আমাদের সরকার রোহিঙ্গা সংকট মোকাবেলায় প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে রোহিঙ্গা নারী ও শিশুদের মিয়ানমারে ফিরে না যাওয়া পর্যন্ত তাদের প্রয়োজনীয় মানসিক সহায়তা
মানবিক সহায়তা প্রদানের সুযোগ আমাদের প্রদান করতে হবে। মানবাধিকার লঙ্ঘনের জন্য বিশেষ করে মিয়ানমারে নারী ও কন্যা শিশুদের উপর নির্যাতন ও সহিংসতার জন্য জবাবদিহিতা নিশ্চিত করার প্রচেষ্টাও অব্যাহত থাকবে। সুধীবৃন্দ, গণমাধ্যম কর্মী, আজকে যাদের আয়োজন, গণমাধ্যম কর্মীদের কাজের সুরক্ষা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিতকরণে আমাদের সরকার অঙ্গীকারবদ্ধ। তথ্যের স্বচ্ছতা, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনমতের সুষ্ঠু প্রকাশের জন্য সরকার উদ্যোগী ভূমিকা পালন করবে। আমরা নিশ্চিত করতে চাই যে প্রতিটি সাংবাদিক স্বাধীনভাবে সত্য প্রকাশ করতে পারবে, যাতে সমাজে জ্ঞান, ন্যায়বিচার এবং গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ ঘটে। একই সাথে আমরা ডিজিটাল নিরাপত্তা আইন পুনর্নিরীক্ষণ, গণমাধ্যমের উপর আগ্রাসন রোধ, সাংবাদিক নির্যাতন ও হত্যার বিচার নিশ্চিতকরণ এবং জাতীয় সাংবাদিক অবসর কল্যাণ বোর্ড গঠনের বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনা করবে সরকার। সাম্প্রতিক প্রতিবেদন ও গবেষণার আলোকে দেখা যায় যে বাংলাদেশের সংবাদ মাধ্যম এবং গণমাধ্যমে নারীদের উপস্থিতি এখনও উল্লেখযোগ্যভাবে কম, যা মোট কর্মীর 10%-এরও নিচে হবে, খুব সম্ভবত 10%ও হবে না। গত কয়েক দশক ধরে বিশেষ করে সাংবাদিকতা, ইলেকট্রনিক মিডিয়া এবং অনলাইন প্ল্যাটফর্মে নারীদের পদচারণা ধীরে ধীরে বাড়লেও নেতৃত্ব এবং সিদ্ধান্ত গ্রহণের পদগুলোতে তাদের প্রতিনিধিত্ব এখনও কিন্তু অনেক সীমিত। একজন নারী হিসেবে আমি গভীর আকাঙ্ক্ষা করি যে গণমাধ্যমের প্রতিটি স্তরে নারীরা আরও দৃঢ়ভাবে উপস্থিত থাকবে, তাদের কণ্ঠ আরও উজ্জ্বলভাবে শোনা যাক। আমাদের ডিপ্লোম্যাটিক যে করেসপন্ডিং অ্যাসোসিয়েশন আছে DCAB, তার ক্ষেত্রে আমি আরও বেশি নারী সাংবাদিকদের আমরা আশা করব যে তারা সক্রিয়ভাবে তারা এই প্ল্যাটফর্মে তারা ভূমিকা রাখতে পারবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি গণমাধ্যমে কাজ করার জন্য নারীদের উৎসাহিত করা বা ক্ষমতায়ন করা শুধু ন্যায্যতার বিষয় নয়, বরং এটি আমাদের গণমাধ্যমকে আরও প্রাণবন্ত এবং সমৃদ্ধ করবে। আন্তর্জাতিক নারী দিবসের পরিশেষে উপলক্ষে আমি সকলকে একটি সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আহ্বান জানাই, যেখানে প্রতিটি নারী নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং সম্ভাবনাময় জীবনযাপন করতে পারবে, যেখানে নারী ও পুরুষ সমানভাবে মানবতার অগ্রযাত্রার অবদান রাখবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উক্তি দিয়ে আমি শেষ করতে চাই, যেখানে নারীর মুক্তি সেখানেই সমাজের মুক্তি। আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবং আমি আরেকটা কথা বলি, আমার আরেকটা বোন বলে গেছে যে এখানে নারীদেরকে কেন বারবার হাইলাইট করা হয়, কেন ওয়াই উইমেন্স ডে আমরা পালন করি। প্রতি বছর 365 দিনই উইমেন্স ডে। যদি নারীরা, আপনারা যারা এখানে বসে আছেন প্রত্যেকে কিন্তু সংসার সামলিয়ে আপনার ছেলে মেয়েদেরকে সামলিয়ে সব কিছু টেক কেয়ার করে এখানে আজকে প্রোগ্রামে অংশগ্রহণ করতে এসেছেন। তো নারীদের দিন 365 দিনই আমরা শুধু চাই যে নারীরা, কারণ এখানে নারীদেরকে সমস্যাটা কি, আমি একজন নারী হিসেবে যেটা বুঝি, একই পজিশন। এটা আমার ভাইরা একটু বলে গেল, আমি সম্মানের সাথে আপনাদের সাথে একটু দ্বিমত করি। নারীরা নারীদের শত্রু না, একই পজিশন, কিন্তু সেই পজিশনটা অ্যাচিভ করার জন্য আমার একটি বোনকে দিন 2 গুণ বা 3 গুণ কাজ করতে হয় শুধু প্রমাণ করার জন্য সে একই পজিশনের জন্য সে যোগ্য, কিন্তু বায়োডাটা বা সিভি কিন্তু তার অনেক বেশি ভালো ওই তার পুরুষ কলিগের চেয়ে। তো সেটাই বাস্তবতা, সেই জায়গাটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এবং রাজনীতির ক্ষেত্রে যদি আমি বলি, একজন রাজনৈতিক কর্মী হিসেবে সেটা হচ্ছে যে তৃণমূল থেকে আমাদের ক্ষমতায়ন হতে হবে। শুধু আমি বা আরেকজন বা 3-4 জন বড় জায়গায় আছে সেইটা কিন্তু নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করে না। সেটা ইতিহাস থেকে আমরা দেখেছি, এই ঐতিহাসিকভাবেও আমাদের নারী নেতৃত্ব আমরা বিগত দিনে দেখেছি। কিন্তু নারীর ক্ষমতায়ন তৃণমূল থেকে যদি করতে হয়, তৃণমূল থেকে ক্ষমতায়ন করতে হবে। ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলা, আমি মাঠের কর্মী, আমি মাঠে কাজ করি, আমি জানি আমরা প্রত্যেকটা তৃণমূল থেকে যদি আমরা নারীদেরকে ক্ষমতায়ন করতে পারি, নারীদেরকে উপজেলা নির্বাচন, ইউনিয়ন নির্বাচন, ওয়ার্ডের মেম্বার নির্বাচন, সব নির্বাচন যদি নারীদেরকে আমরা সুযোগ দিই, তাহলেই আমরা পার্লামেন্টের ডিরেক্ট ইলেকশনে আরও অনেক বেশি নারী ভবিষ্যতে দেখতে পারবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।